প্রত্যেকটা সরকার ডাকসুকে ভয় পায়, কারণ দ্বৈত শাসন চালু হয় তাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রত্যেক বাড়ি কিন্তু এটা করা হয়েছে। অনেকদিন পর আমরা জ্বলে উঠি, আমরা কোক কিনলে যে বুদবুদটা ওঠে ওটা আবার নেমে যায়। যে একজন নিরপেক্ষ ভিসি এবং ভিপি যদি একটা বিশ্ববিদ্যালয়ে থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়কে আর কখনোই রাষ্ট্রের কাছ থেকে শোষিত হইতে হবে না। ভোট কাউকে দিলে তো তার সমস্ত দায়ভার আমাকে একদিন নিতে হবে, এই জন্য আমি কাউকে ভোট দিই না। 40,000 স্টুডেন্টের ভবিষ্যৎ 4-5টা পলিটিক্যাল অর্গানাইজেশন এর উপর ডিপেন্ড করবে। আপনি দেখেন সমস্ত মিডিয়া তাদের ইন্টারভিউ করে, আমাদের কি দরকার তাদের কাছে কেন জিজ্ঞাসা করবে? সেটা হচ্ছে ছাত্রদের ভয়েসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। স্টুডেন্টস নিড এ স্টুডেন্ট লিডার। সেই স্টুডেন্ট লিডার কি করবে? তাদের ভেতর থেকে আসে। সে কিন্তু আমাদের ক্যান্টিন আর খেতে আসে, কেউ আপনাকে যে জিজ্ঞাসা করবে না যে খাবারটা এমন হয়েছে কেন, কারণ জানা যায় তাদের পেছনে কেউ না কেউ আছে। যতদিন পর্যন্ত ডাকসু থেকে প্রতিনিধি নির্বাচিত না হবে, ততদিন বিশ্ববিদ্যালয় সিনেট কল করতে পারবে না। প্রশ্নটা হচ্ছে আইন তৈরি করে কারা? কাদের জন্য তৈরি হয়? যাদের জন্য তৈরি হয় তারা যদি চায় আইন পরিবর্তন করতে পারে। এটা আসলে ঢাবিতে দল মত নির্বিশেষে সবাই অবহেলিত। যেমন আমি বলেছি যে সার পোকা কামড় দিলে আসলে ছাত্রদল শিবির নাকি আমরা যারা রয়েছি রাজনীতি করি না তাদের কামড় দেয়, এটা আসলে সে বিচার করে না। বা আমরা যে খাবার খাই সেটা কিন্তু সবাই একই খাবারই খায়, ফলে সাফারার আমরা আসলে সবাই। তো আমি সবার কথাই বলতে এসেছি। সেই জায়গা থেকে আমি আসলে ভিপি নির্বাচনে কীভাবে এসেছি সেটা বলা যায়। আমি একটা পডকাস্টে বলেছি যে আমি ডাকসুতে বসে আমার এক বন্ধুর সাথে আলাপ করছিলাম, বন্ধু আছে এখানে পেছনে দাঁড়িয়ে, এই বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ডাকসু নির্বাচন তো হচ্ছে, তো কী করা যায়। তো সে তখন বললো যে কাকে ভোট দেওয়া যায়। আমি বললাম যে ভোট কাউকে দিলে তো তার সমস্ত দায়ভার আমাকে একদিন নিতে হবে, এই জন্য আমি কাউকে ভোট দিই না। ট্রুলি আমি আসলে কাউকে কখনো ভোট দিই নাই। নট টু বি এ লিডার, অ্যাকচুয়ালি লিডার ইন এ সেন্স অফ পলিটিক্যাল লিডার হতে আমি আসলে এখানে আসি না। ছাত্রদের প্রতিনিধি ছাত্রই হবে, সেখানে লিডার কেউ হবে না, তাই না? পাওয়ারফুল ব্যক্তি যদি আমি হই, তাহলে আমার সামনে যে কথা বলবে সে ভয় পাবে আমাকে, সে আমাকে তো কোশ্চেন করবে না। তো এই জায়গাটা আমাকে তৈরি করতে হবে যে আমি যদি একটা ভুল করি, আমার যারা আমাকে ভোট দিয়েছে তারা প্রশ্ন করবে যে আমি এটা বলেছিলাম, আমরা এটা চেয়েছিলাম, এটা হয় নাই কেন। আমিও তাদেরকে ওপেনলি বলতে পারবো যে তোমরা আমাকে হেল্প করো নাই বা আপনারা আমাকে হেল্প করেন নাই, এই জন্য আমি কাজটা করতে পারছি না। ওপেনলি আমি জিনিসটা ডিল করতে পারবো। অন্যদের যেমন রাগ ঢাক বা অন্যদের অনুমতি নিতে হয়, এই জায়গাটা আমাদের রাখার দরকার নেই। সেই জায়গা থেকে আমি আসলে ইলেকশনে এসেছি। আপনি যদি অনেকগুলো দফা দেন না, ওগুলো হয়ে যায় কথা। তো আমরা নানা কথাই বলি, কথা তো বললে সেগুলোর দাম থাকে না। আমি বলেছি দফা একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 71-এর পর থেকে যে প্রবলেমটা আইডেন্টিফাই হয়েছে সেটা হচ্ছে ছাত্রদের ভয়েসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, মুখ বন্ধ করে রাখা হয়েছে। আপনি যদি ফ্রান্স ফানোর একটা বিখ্যাত বই আছে ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কস, এটা শুরু হয়েছে যে আমি এমন সমাজের কথা বলছি যাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কণ্ঠস্বর নিচু করে দেওয়া হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রত্যেক বাড়ি কিন্তু এটা করা হয়েছে। অনেকদিন পর আমরা জ্বলে উঠি, ওঠার পরে আবার যেমন সোডার বুদবুদ, মানে আমরা কোক কিনলে যে বুদবুদটা ওঠে ওটা আবার নেমে যায়। সো এই ভয়েসটা জারি রাখাটা খুব ইম্পর্টেন্ট। উঠলাম, সব কিছু ধ্বংস করে দিয়ে আবার বসে গেলাম, এইভাবে হওয়ার কারণে আমাদের বারবার আন্দোলন করা লাগে। অভ্যুত্থান কিন্তু আমাদের দেশে 2টা হয়েছে, তার আগে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু আমরা সেইভাবে কিন্তু আগাইতে পারি না। প্রত্যেক জিনিস রিপিটেডলি হতে আছে। সো আমার কথা হচ্ছে আমি কণ্ঠস্বরটা জারি রাখার জায়গাটা তৈরি করার জন্য স্টুডেন্টস অটোনমি প্রপোজ করেছি। এই অটোনমি মানে হচ্ছে যে আমাদের যে কথা, আমাদের যে কাজ, আমাদের যে অধিকার, সেটার জন্য আমরা নিজেরাই লড়াই করব। আমাদের ভবিষ্যৎ কি পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো নির্ধারণ করে দিবে? মানে আমাদের 40,000 স্টুডেন্টের ভবিষ্যৎ 4-5টা পলিটিক্যাল অর্গানাইজেশন এর উপর ডিপেন্ড করবে। আপনি দেখেন সমস্ত মিডিয়া তাদের ইন্টারভিউ করে, আমাদের কি দরকার তাদের কাছে কেন জিজ্ঞাসা করবে? আপনারা কখনো সাধারণ শিক্ষার্থীদের, মানে যারা পড়ালেখা করতে এসেছে তাদের ইন্টারভিউ করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে কী নাই? আপনারা যে জিজ্ঞাসা করেন অমুক নেতার কাছে, সে আমাদের জন্য তো কিছুই করে নাই। সে কী করে? সে স্টারে যেয়ে খেতে যায়, কারণ তার পার্টি থেকে সে অলরেডি একটা বড় জায়গায় চলে যায়, তাই না? সে কিন্তু আমাদের ক্যান্টিনে আর খেতে আসে না। এখন ভোটের সময় অনেকেই ক্যান্টিনে খেতে যায়, কিন্তু আমরা যারা এতদিন ক্যান্টিনে খাচ্ছি তাদের নিয়ে তো কখনো তারা ভাবে নাই। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে স্টুডেন্ট নিড এ স্টুডেন্ট লিডার, স্টুডেন্টস নিড এ স্টুডেন্ট লিডার। সেই স্টুডেন্ট লিডার কী করবে? তাদের ভেতর থেকে আসবে, তাদের সমাজের ভেতর থেকে আসবে, যে ওখান থেকে সেপারেটেড না। তো সেই জায়গা থেকে আমার প্রথম প্রপোজিশন হচ্ছে স্টুডেন্টস অটোনমি, যেটা সমস্ত প্রবলেমের মূল। এটার কারণ হচ্ছে যে ডাকসুর কাজটা তৈরি করা হয়েছিল 1923 সালে, করা হয়েছিল টিচার এবং স্টুডেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই 3টার ভিতরে যে গ্যাপটা রয়েছে সেটা একটা চেইন আকারে, মানে একটা কানেক্টেড ওয়েতে কাজ করবে, যেন আমাদের ওই লাঞ্চের পরে আসুন সারা জীবন না শুনতে হয়। এটা 1940 সাল থেকে সবাই শুনেছে, হাসনাত আবদুল্লাহ ভাই আন্দোলন করেছিল। তো এই জিনিসটা এখনও চালু রয়েছে। আমি বলেছি যে ঢাবিতে যেটা মিসিং আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের তো বাজেটের অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না, বরং বেশি পায়। তাহলে আমরা আশেপাশের প্রতিষ্ঠানে খেতে যাই নিজে টাকা খরচ করে, আমাদের খাবারের দাম তাদের দাম একই। ঢাবিতে যেটা নাই সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কেউ আপনাকে যে জিজ্ঞাসা করবে না যে খাবারটা এমন হয়েছে কেন, কারণ জানা যায় তাদের পেছনে কেউ না কেউ আছে। তো পেছনে কেউ যেন না থাকতে পারে প্রত্যেকটা জায়গায়, এই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য ডাকসুর ভিপির পোস্টটা আসলে দেওয়া হয়েছে। আপনি দেখবেন প্রত্যেক সম্পাদকের আলাদা কাজ রয়েছে, ফলে তাদের কাজগুলো তারা করবে। আমার কাজটা হচ্ছে তদারকি করা, লিডারের কাজটা এটাই। সো আমি ওই জায়গাটাকে মনে করেছি যে প্রত্যেকেই তো ইন্ডিভিজুয়াল ইলেক্টেড হয়ে আসবে, কিন্তু আমার জায়গা হচ্ছে এই স্বচ্ছতা তৈরি করা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। এই জন্য আমি প্রথম ইশতেহার হিসেবে একটাই রেখেছি,
স্টুডেন্টস অটোনমি। আমার আর বাইরের কোনো ইশতেহার নাই, যেটা আমি মনে করি যে সব প্রবলেমের ফাউন্ডেশনাল প্রবলেম। পক্ষপাতিত্ব বলতে আসলে ইসি নিজেই তো দেখা যায় কিছু সময় খুব ইমোশনাল হয়ে যায় বলে মনে হয় তাদের কথাবার্তা প্রশাসনের পক্ষ থেকে। এটা আসলে ট্রু, কারণ অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনৈতিক প্রভাব অনেক বেশি, ফলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক কিছু সাফার করতে হয়। আমরা যেমন স্বতন্ত্র প্রার্থী রয়েছি, সেই প্রার্থীরা কি আমরা এখনও অ্যাসিউরেন্স দেই নাই, বা আমরা ওভাবেই ভিসিকে জানাতে পারি না, ভিসি স্যারকে আমরা জানাতে পারি না যে আমরা তার পাশে আছি। উনি মনে করেন যে সবারই তো একটা প্রেশার থাকে তার জায়গা থেকে, পলিটিক্যাল পার্টিগুলো তার উপর যদি প্রেশার ক্রিয়েট করে তাকে আসলে সেফ দিবে কে? তার পক্ষে তো কাউকে থাকতে হবে। তো সেই জায়গাটা মনে হয় আস্থার জায়গাটা স্টুডেন্ট এখনো ক্রিয়েট করতে পারে না, যে আমাদের ভিসি স্যারকে প্রোটেক্ট করার জন্য আমাদের স্টুডেন্টরাই রয়েছে। ফলে নানা অর্গানাইজেশন তার উপর চাপ প্রয়োগ করবে। অনেক জায়গায় দেখা গেছে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ভায়োলেশন করে তারা প্রচারণার যখন নিয়ম ছিল না তখনই প্রচারণা শুরু করেছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কারণ ওই যে জায়ান্ট ফিগার পলিটিক্যাল পার্টিগুলো আগেই তো নমিনেশন দিয়ে রাখছে। তো সেটা দেখা যাবে যে অ্যাটাকটা ওখানে চলে আসছে। আমি আগেই বলেছি যে বাংলাদেশ সেটেলমেন্টের ভেতর দিয়ে যায়, ফলে ভিসি নিয়োগ হয় পলিটিক্যাল বেসিসে। এবারই প্রথম হয়েছে মনে হয় যে পলিটিক্যাল বেসিসের বাইরে, ফলে তাকে আরও বেশি প্রেশারাইজ করা হচ্ছে। তো এই জায়গাটার যে পরিবর্তনটা ভিসির ক্ষেত্রে হয়েছে, আমরা সেই পরিবর্তনটা ভিপির ক্ষেত্রে করতে চাই। যে একবার এক্সাম্পল সেট করা যায় যে একজন নিরপেক্ষ ভিসি এবং ভিপি যদি একটা বিশ্ববিদ্যালয়ে থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়কে আর কখনোই রাষ্ট্রের কাছ থেকে শোষিত হইতে হবে না। রাষ্ট্র তাকে ওই যে ঘুম পাড়ানি মাসি পিসির গান শোনায় বন্ধ করে রাখতে পারবে না। শুধু এক বছরের না, আগামী দিনের ভাগ্য এই ডাকসুতে নির্ধারিত আছে। কারণ আমরা বলেছি যে ডাকসুকে কন্টিনিউ রাখতে হবে। প্রত্যেকটা সরকার ডাকসুকে ভয় পায়, কারণ দ্বৈত শাসন চালু হয় তাই। মানে ঢাবি যদি আলাদা দিকে থাকে আর বাংলাদেশ আরেক দিকে থাকে, তাহলে কিন্তু একক যে ক্ষমতা গ্রাস করে, যেটা আমাদেরকে মানে আপনি একজনকে মেরে ফেলবেন এটা মেনে নেবে, এই ক্ষমতা তৈরি হয় না। ফলে ডাকসুকে তারা রীতিমতো ভয় পায়। আমরা বলেছি যে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে করতে হবে? যতদিন পর্যন্ত ডাকসু থেকে প্রতিনিধি নির্বাচিত না হবে, ততদিন বিশ্ববিদ্যালয় সিনেট কল করতে পারবে না। অনেকে বলবে আপনি তো অবান্তর কথা বলছেন, এটা তো আইনে লেখা নেই। প্রশ্নটা হচ্ছে আইন তৈরি করে কারা? কাদের জন্য তৈরি হয়? যাদের জন্য তৈরি হয় তারা যদি চায় আইন পরিবর্তন করতে পারে। এটা ইজি একটা ব্যাপার। আমরা মনে করেছি আইন কোনো একটা দেবতা যাকে মনে হয় নামিয়ে আনা যায় না। আসলে সেটা পরিবর্তনযোগ্য সম্ভব। আমাদের নির্বাচিত যে প্রতিনিধি আছে তারা আমাদের মাননীয় চ্যান্সেলর স্যারের সাথে দেখা করে এটা সংশোধন করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। ফলে আমরা বলবো যে যদি ডাকসু প্রতিনিধি নির্বাচিত না হয়, সিনেট অধিবেশনে মাস্ট স্টুডেন্ট প্রতিনিধি লাগবে। সো প্রতিনিধি নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেট কল করতে পারবে না, তাহলে ওই বছর বিশ্ববিদ্যালয়ে সিনেট বন্ধ থাকবে। সো আমরা এটা একাডেমিক ক্যালেন্ডারে অবশ্যই অন্তর্ভুক্ত করব। সো এটাই আমার স্টুডেন্টের কাছে প্রতিশ্রুতি যে এটা তাদের অধিকারের ব্যাপার। কেউ যদি তার অধিকার বাড়িতে ঘুমায়ে থেকে হারিয়ে ফেলে, তার জন্য সবাইকে সাফার করা লাগবে, এবং তাকে তো আরও আগামী দিনে অনেকগুলো ব্যাচ আমাদের রয়েছে, তাদেরকে সাফার করা লাগবে, আগামী প্রজন্মকে সাফার করা লাগবে। ফলে তাদের অধিকারের জায়গা থেকে তার নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা ভোট অবশ্যই দিতে হবে।